গণভোটে বিএনপির সমর্থন সত্ত্বেও সরকার এমন পরিস্থিতি সৃষ্টি করছে যাতে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর পল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ অভিযোগ করেন। বলেন, বিএনপির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না। সমাবেশ শেষে নয়াপল্টন থেকে র্যালি বের হয়। মাহবুব সৈকতের রিপোর্ট। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালি। জাতীয় এবং দলীয় পতাকায় সুসজ্জিত হয়ে ঢাক ঢোল নিয়ে র্যালিতে অংশ নেন বিএনপির নেতাকর্মীরা। বিপ্লব এবং সংহতি দিবসে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের সংসদীয় গণতন্ত্র ইনশাল্লাহ পথে ফিরবে। র্যালিতে গেল ১.৫ দশকের ফ্যাসিবাদের প্রতীকী তুলে ধরে কখনো যেন আর তা ফিরে না আসতে পারে সে প্রত্যাশা ছিল অংশগ্রহণকারীদের মধ্যে। আমরা চাই আগামী দিনে কোনোভাবে কোনো স্বৈরাচার যাতে ফিরে আসতে না পারে। আগামী নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয় সেই ব্যবস্থা নিব এবং যারা যে কোনো ষড়যন্ত্র করবে তাদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। নির্বাচনের পক্ষে জনগণ এক এবং অভিন্ন এবং ঐক্যবদ্ধ থাকবে। আগামী নির্বাচন সকলকে ঐক্যবদ্ধ হবে, সুন্দর হবে, যাতে মানুষ ভোট দিতে পারে। নয়াপল্টন দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় কারণবাজার মোড়ে গিয়ে। বাংলাদেশে যতদিন গণতন্ত্র পূর্ণভাবে প্রতিষ্ঠিত না হবে আমরা রাজপথে আছি এবং রাজপথে থেকেই গণতন্ত্র প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। এর আগে জুমার নামাজের পর থেকেই দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন হাজারো নেতাকর্মী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলেছে। বিকেল ৪টায় অস্থায়ী মঞ্চে র্যালি পূর্ব সমাবেশে বিএনপি মহাসচিব কথা বলেন গণভোটের দাবিতে জামাতসহ তাদের সমমনা রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে বিরোধ দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে। জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হয় রাজনৈতিক দলের এমন যে কোনো কর্মসূচি জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন দলের অন্য নেতারা। আমরা বলেছিলাম এই সরকারকে আমরা সহযোগিতা করব, আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি। আপনারা যদি আমাদের এই নম্রতাকে, এই ভদ্রতাকে যে দুর্বলতা ভেবে থাকেন, বোকার সঙ্গে বসবাস করছেন। বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। আনুষ্ঠানিক উদ্বোধনের পর হাজারো নেতাকর্মীর সাথে দলের সিনিয়র নেতারাও অংশ নেন র্যালিতে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র আর স্থিতিশীলতার অন্যতম প্রতীক হচ্ছে ঐতিহাসিক ৭ই নভেম্বর। সিপাহী এবং জনতার বিপ্লবের এই দিনটিকে স্মরণ করে বিএনপির আগত র্যালিতে আসা প্রতিটি নেতাকর্মীর প্রত্যাশা হচ্ছে আগামীতে একটি সুষ্ঠু অবাধ জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশ পাবে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি এবং তাদের মাধ্যমেই গড়ে উঠবে কল্যাণমূলক একটি বাংলাদেশ। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমানের ক্ষমতায় আসা ছিল দেশের জন্য টার্নিং পয়েন্ট। গণতন্ত্র ধ্বংসে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। এ সময়ে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ইলিয়াস মাতবরের প্রতিবেদনে বিস্তারিত। ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের ভিড়। প্রিয় নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ। দোয়া মোনাজাত শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাজনৈতিক ব্যবস্থা সহ রাষ্ট্রের বহু বিষয়ে আমূল সংস্কার আনেন জিয়াউর রহমান। বাংলাদেশের অগ্রগতির টার্নিং পয়েন্ট এই ৭ নভেম্বর। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে গৃহবন্দী থেকে উদ্ধার করে নিয়ে এসে তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়।
এই দেশটি ছিল বাংলাদেশের অগ্রগতির একটা টার্নিং পয়েন্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে ফেরত দিয়ে আসেন। বিএনপি মহাসচিব বলেন ২৪-এর গণঅভ্যুত্থানের পর গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বিভিন্ন রকম অপচেষ্টা ও চক্রান্ত চলছে। তাই ঐতিহাসিক ৭ নভেম্বরের মতো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। আজকে যখন বাংলাদেশে বিভিন্ন রকম এই গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই ৭ই নভেম্বর বিপ্লব সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে পারে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো, একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো। জিয়াউর রহমানের দেখানো পথে চলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। সেই লক্ষ্যেই কাজ। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলেও গণভোট আয়োজনে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর পুরানা পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি কথা জানান। ডাক্তার তাহের বলেন, আগামী নির্বাচনে জনগণ দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দলকে ভোট দেবে। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জামায়াতে ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জনপ্রিয়তা প্রসঙ্গে। তৎকালীন অত্যন্ত জনপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমি অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে আজকে তাকে স্মরণ করছি। এ সময় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় গণভোট আয়োজনে আইনগত কোনো বাধা নেই বলে জানান ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তফসিল ঘোষণা হইলেও জাতীয় নির্বাচনের গণভোট আলাদা জিনিস হইতে কথা আইনগত বাধা নাই। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, আমরা তার আগে গণভোট চাই, কারণ মানুষ জানুক তারা কোনটাকে হা বলেছে কোনটাকে না বলেছে। এই নির্ধারিত হয়ে যাক হা পাস না পাস, যদি না পাস হয় আমাদের কোনো আপত্তি নেই। জনগণ যদি সংস্কার না চায়, দেশের মানুষ গণতন্ত্র ও পরিবর্তন চাই উল্লেখ করে আগামী নির্বাচনে জনগণ দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দলকেই ভোট দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। গণভোট যদি জাতীয় নির্বাচন আগে হয় তাহলে 80% লোক রিফর্ম সংস্কারের পক্ষে ভোট দিবে। এদিকে সংসদীয় ঢাকা ৮ আসনের বাংলাদেশ জামাতি ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিনের সমর্থনে রাজধানীতে অনুষ্ঠিত হয় এক মোটর শোভাযাত্রা। আর কোনো চাঁদাবাজি চলবে না, টেন্ডারবাজি চলবে না, দুর্নীতি চলবে না, বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে। এই জন্য আমরা চাই ন্যায় ইনসাফের মার্কা দাঁড়িপাল্লা প্রতীককে জনগণ সবাই ভোট দিবেন। অপরদিকে নগরীর কারণ বাজার এলাকায় ঢাকা ১২ আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল আলম খান মিলনের সমর্থক গোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক ব্যবসায়ী সমাবেশ। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। তরুণরাই আগামীর বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবির আয়োজিত ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী নির্বাচনে দেশে মিরাকল ঘটতে পারে। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবির আয়োজিত ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন জামায়াত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না। এ সময় সংস্কার প্রস্তাবে ভেটো দিলে তাদের পরিণতি ফ্যাসিস্টদের থেকেও খারাপ হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। মাসল পলিটিক্স চলবে না, চাঁদাবাজির রাজনীতি চলবে না, টেন্ডারবাজির রাজনীতি চলবে না, নতুন বাংলাদেশে ফাও কাওয়ার রাজনীতি চলবে না। যারা ফেসিবাদী রাজনীতি, সে দিল্লির বয়ান, ফেসিবাদী বয়ান, মুজিববাদী যে বয়ান আছে, সে বয়ান যারা আবার ফিরে নিয়ে আসতে চাইবে, বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। এ সময় জামায়াত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী নির্বাচনে দেশে মিরাকেল ঘটতে পারে। আশা করছি বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন, এটাই বাংলাদেশ হবে এবং আগামী নির্বাচনে তারই প্রভাবে আর একটি মিরাকল হতে পারে
আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একটা পর্বত প্রমাণ, একটা হস্তিকে তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছো, তোমাদের নেতৃত্বেই সেটা সফল হয়েছে। তোমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামীর নতুন বাংলাদেশ, বেটার বাংলাদেশ গড়ে উঠবে, এটা আমাদের প্রত্যাশা। যে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে পর্বত সমান হস্তিকে দেশ থেকে তাড়িয়েছে তরুণ প্রজন্ম, আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিতে তাদেরকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করো। তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, এই সনদে কোনো নোট অব ডিসেন্ট থাকতে পারবে না। বাংলা একাডেমির কবি শামসুর রহমান সম্মেলন কক্ষে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম ইউটিএফ এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা জানান নাহিদ। জুলাই সনদের আইনি ভিত্তির মধ্য দিয়ে দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার বলেও প্রত্যাশা করেন এনসিপির এই শীর্ষ নেতা। জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবেন গণ অভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে, জনগণ যদি বলে সেগুলাই বাস্তবায়িত হবে। সেই সকল বিবেচনায় আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব। দেশে এখনও পুরোপুরি নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। এ ব্যাপারে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে গণসংহতি আন্দোলনের সাবেক নেতা আরিফুল ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন জুনায়েদ সাকি। একটি গোষ্ঠী নির্বাচনকে বানচাল করতে চাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ৩০০ আসনের প্রার্থী চূড়ান্তের কাজ করছে গণসংহতি আন্দোলন। অত্যন্ত সচেতনভাবে চিন্তার দিক থেকে সমৃদ্ধ হয়ে এই দেশের সমাজের বদল ঘটানোর জন্য মানুষে মানুষে যে শৃঙ্খল, শোষণ, বঞ্চনা, আধিপত্য, অসমতা, তার বিরুদ্ধে লড়াই করেছেন এবং সেই লড়াইয়ে তাদের যে অঙ্গীকার এবং সেই লড়াইয়ের জন্য নিজেদেরকে মানুষ হিসাবে উচ্চতায় নিয়ে যাওয়া, সেই সব দিক থেকে মানুষ হিসাবে তারা অত্যন্ত সৃজনশীল ছিলেন। সৌভিক নানা সৃজনশীল শাখায় তার স্বাক্ষর রেখেছেন। আরিফ রাজনৈতিক দিক থেকে অসাধারণ অগ্রগামী একজন মানুষ ছিলেন, আমাদের দলের অসাধারণ সম্পদ ছিলেন। তাদের এটাকে একটা হত্যাকাণ্ড হিসেবে আমরা দেখি। এর যে ক্ষতি, এর কোনো পূরণ হওয়ার নেই। সংস্কারের বিরুদ্ধে গিয়ে অনেকে মুজিববাদী রাজনীতি প্রাসঙ্গিক করে তুলছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে নভেম্বর থেকে জুলাই শীর্ষক এক আলোচনা সভায় তিনি কথা বলেন। তিনি আরও জানান, গণ অভ্যুত্থানের পর থেকে কোনো রাজনৈতিক দলের সহায়তা পাওয়া যায়নি। কেউ দেখলাম আমরা রিঅ্যাকশনারি পলিটিক্সে ঢুকে গেল, এবং এই রিঅ্যাকশনারি পলিটিক্সে ঢোকার মাধ্যমে তারা মুজিববাদী রাজনীতিকে আবার প্রাসঙ্গিক করে তুলল। জনপ্রিয় একটা শব্দ নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমরা এখনো জানি না যে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি। কিছু পপুলিস্ট কার্যক্রম করলেই তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়ে যায় না। এটার রূপরেখাটা কি, এটার কোনো রিটার্ন ফর্ম কি আছে এখন পর্যন্ত, বা যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতি করছেন বা নির্মাণ করার চেষ্টা করছেন তারা কি এটা দিতে পেরেছেন কিনা। বর্তমান সরকারই নির্বাচনী সরকার হিসেবে কাজ করবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, যা ঠেকানোর সাধ্য কারণে। সকালে নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। প্রেস সচিব বলেন, যারা এখনও নির্বাচন নিয়ে বিভ্রান্তকর বক্তব্য দিচ্ছে এবং নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে তারা স্বৈরাচারের দোসর। বলেন, পতিত সরকারের আমলের কিছু সুবিধাভোগীরা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। যে কয়টা হয়েছে বাংলাদেশে মব ভায়োলেন্স অনেক আগের থেকেই ছিল। এই পোস্ট জুলাইয়ের পরেও কিছু মব ভায়োলেন্স হয়েছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু আমরা মনে করি এটা এখন খুবই কন্ট্রোলে এসে গিয়েছে
আমরা সেরকম কোনো সাইন দেখি। চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলিতে নিহত সরওয়ার বাবলার কিলিং মিশনে সরাসরি জড়িত 2 আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব ৭। র্যাব জানায় হত্যাকাণ্ডের ৩৫ ঘণ্টার মধ্যে নগরীর চাঁদগাঁও আজিমপুর এলাকা থেকে আলাউদ্দিন ও হেলাল নামে 2 জনকে গ্রেপ্তার করা হয়। তারা নগরীর শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের গ্রুপের সক্রিয় সদস্য। বুধবার বায়েজিদ এলাকায় নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণের সময় গুলিতে নিহত হন বাবলা। এই ঘটনায় এরশাদ উল্লাহ সহ আরও 2 জন আহত হন। এদিকে একই দিনে রাউজানে 5 জন গুলিবিদ্ধর ঘটনায় মূল আসামি ইশতিয়াক চৌধুরী অভিসহ 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সুমন, ইসমাইল, খুরশেদ ও সোহেল এই 4 জন ব্যক্তিকে দুর্বৃত্ত কর্তৃক গুলি করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করি এবং তাদের জবানবন্দি থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামে আরও 2 জনকে, মোট 3 জনকে আমরা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড তাজা অ্যামুনেশন সহ গতকাল রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। দেশে 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ সময় দেশে 488 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে 58 জন, চট্টগ্রাম বিভাগে 66 জন, ঢাকা বিভাগে 84 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 189 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 45 জন এবং ময়মনসিংহ বিভাগে 46 জন রয়েছেন। গত 24 ঘন্টায় 578 জন ডেঙ্গু রোগী হাসপাতাল ছেড়ে ছাড়পত্র পেয়েছেন। হঠাৎ পেঁয়াজের দাম কেজি প্রতি 30 থেকে 50 টাকা বাড়ায় বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা। গত সপ্তাহেও দাম কেজি প্রতি 70 থেকে 80 টাকা হলেও চলতি সপ্তাহে তা আরও বেড়ে 100 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে মাছ মাংসের দাম স্থিতিশীল থাকলেও কিছুটা ঊর্ধ্বগতি শীতকালীন সবজির দাম। সরবরাহ বাড়লেও টমেটো, পটল, লাউ সহ অধিকাংশ সবজির দাম এখনও বাড়তি। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। শীত আসন্ন, প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর কাঁচা বাজারগুলোতে। মাছ মাংস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকলেও চড়া পেঁয়াজের বাজার, ফলে অস্বস্তিতে নিম্ন মধ্যবিত্তরা। পেঁয়াজের দাম বাড়লে আমাদের উপর একটু প্রেশার তো বেশি হয়ে যায়। আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের জন্য আসলে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বিক্রেতারা পেঁয়াজের সিজন শেষ এবং ভারতীয় পেঁয়াজের আমদানি কমে যাওয়ার কথা বললেও ভিন্ন মত ক্রেতাদের। পেঁয়াজ হলো 110 টাকা কেজি বাজারে, আজকে ছোটটা হলো 100 টাকা কেজি, আবার আমদানি আবার কমে যাবো, আমদানি দাম বাড়ে গেছে, আমরা যেরকম কিনা সেরকম বেশি। সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে, কারণ যারা ব্যবসা করে এরা মাথায় রাখে মাল স্টক করে বেশি দামে বিক্রি করবে। এদিকে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও কিছুটা ঊর্ধ্বগতি এসব সবজির। শিম, ফুলকপি, বাঁধাকপি সহ কিছু সবজির দাম কমলেও টমেটো, পটল, লাউ সহ অধিকাংশ সবজির দাম এখনো বাড়তে শুরু করেছে হাঁসের বাজারও। পটল কিনলাম 100 টাকা কেজি, তো এরকম আরো কিছু সবজি কিনলাম যেগুলো শীতের সবজি ছিল, একটু দাম কম হওয়ার কথা। দাম একটু বেশি, আমাদের মধ্যবিত্তদের জন্য একটু বেশি হয়ে যায়। ব্রয়লার 180, সোনালী 280, দেশি 550, হাঁস বড়গুলো 650 টাকা পিস। দেশি মুরগি নিয়েছি কেজি হিসাবে হলো কি আপনার 550 টাকা করে, আর এক পিস ব্রয়লার নিয়েছিলাম 180 টাকা করে। শীতকালীন সবজি এবং বাজার মনিটরিং বাড়ালে স্বস্তি ফিরবে বলে প্রত্যাশা নগরবাসী। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। টাঙ্গাইলের নাগরপুরে প্রায় 2,38 লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি গার্ডার ব্রিজ 4 বছরেও ব্যবহার উপযোগী হয়নি। সংযোগ সড়ক না থাকায় ব্রিজটি দিয়ে এখন মানুষ চলাচল করতে পারছে না, ফলে এলাকাবাসীর দুর্ভোগ কমার বদলে বেড়েছে আরও। প্রতিনিধি আনিস খানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ভয়া সলিমাবাদ ইউনিয়নের শান্তিনগর এলাকায় যাতায়াত সহজ করতে প্রায় 2,38 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই 25 মিটার দীর্ঘ গার্ডার ব্রিজ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ব্রিজটির নির্মাণ কাজে দায়িত্ব পায় মেসার্স মিশন ট্রেডার্স নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান।
2020 সালে কাজ শুরু হয়ে 2021 সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 4.5 বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ। ফলে বৃষ্টি দিয়ে কোনো যানবাহন বা মানুষ চলাচল করতে পারছে না। কন্ট্রাক্টরের অবহেলিতর কারণে এখানে আমাদের এই ব্রিজটা অসম্পূর্ণ রয়েছে। ব্রিজের কোনো কাজই ও করতে পারে নাই। অনেক লোক এই ব্রিজ দিয়ে হাঁটতে পারতেছে না, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। একজন ডেলিভারির লোক দ্রুত যাবে, সে ব্যবস্থা করতে পারে না। আজকে লাস্টটা নিয়ে ফাঁকে রাখছে, তার গাড়ি নিয়ে তার বাড়িতে নিতে পারতেছে না। তাহলে এই কন্ট্রাক্টরের কারণে আমাদের এই বরুণের দিনে এলাকাবাসী জানায়, সরকারের কোটি কোটি টাকা ব্যয় করে ব্রিজ নির্মাণ হলেও সংযোগ সড়ক না থাকায় তাদের কোনো কাজে আসছে না। তাই দ্রুত সময়ের মধ্যে ব্রিজের কাজ সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। অনেক গাড়ি নিচে পড়ে গেছে, আমরা নিচে থেকে টাইনা উঠাইছি, উড়াইয়া দিয়ে দিছি, মানে হাত পা ভাঙার মতো পরিস্থিতি হয়েছে মানুষের। রাস্তার কাল ধরে মালপত্র দেয় না, আর রাস্তায় যে ডালাইগুলি হয়েছে সব ডালাই রাত 10টার থেকে সকাল 4টা পর্যন্ত, দিনে কোনো ডালাই দেয় না। কি মাল মেডিসিন মিশাইছে তা সে নিজেই জানে। বৈরী আবহাওয়ার কারণে মাটি আনা সম্ভব হয়নি। আবহাওয়া অনুকূলে এলে দ্রুত সময়ের মধ্যে মাটি ভরাট করে ব্রিজ ও অ্যাপ্রোচ সড়কের কাজ সম্পন্ন করার কথা জানিয়েছে এই কর্মকর্তা। বৃষ্টি থাকার কারণে আমরা রাস্তার কাজ শুরু করতে পারছি না। ঠিকাদারের সাথে কথা হয়েছে, বৃষ্টি থেমে গেলে আমরা কাজটা শুরু করে দেব। দ্রুত সময়ের মধ্যেই বৃষ্টির কাজ শেষ হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।